দক্ষিণেশ্বরে রানী রাসমণি দেবী দুটি নহবত তৈরি করিয়েছিলেন, একটি দক্ষিণ দিকে আর একটি উত্তর দিকে। রানী রাসমণি দেবীর অন্তরের ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীকে ভারতীয় সঙ্গীতের বিভিন্ন রাগ রাগিনী শোনাবার, তাই এই দুটি নহবতখানা। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মা চন্দ্রমণি দেবী এবং ঠাকুরের লীলাময়ী লীলাসঙ্গিনী শ্রীমা শারদা দেবী যখন দক্ষিণেশ্বরে থাকতেন, তখন তাদের থাকার জায়গা ছিল উত্তর দিকের এই নহবতের ঘরে। দক্ষিণ দিকের নহবতখানা থেকে সানাই নাগারা বাজানো হতো তখন। যদিও শ্রীমা যে নহবতের ঘরটিতে থাকতেন, তার বিবরণ থেকে আমরা বুঝতে পারব যে শ্রীমা কত অমায়িক কষ্ট সহিষ্ণু ছিলেন, যা আমাদের চিন্তা ভাবনার অতীত। আসুন আমরা জেনে নেই সেই নহবতখানার ঘরটির সাইজ। ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল সমান 7 ফুট 9 ইঞ্চি, উচ্চতা ছিল 9 ফুট 3 ইঞ্চি। ঘরের যাতায়াতের দরজাটি ছিল 2 ফুট 2 ইঞ্চি চওড়াতে আর উচ্চতায় ছিল 4 ফুট 2 ইঞ্চি। শ্রী রামকৃষ্ণ ছিলেন উচ্চতায় 5 ফুট 9 ইঞ্চি আর শ্রীমা তিনি ছিলেন আনুমানিক 5 ফুট 5 ইঞ্চি। ভাবা যায় ওই 4 ফুট 2 ইঞ্চির উচ্চতার দরজা দিয়ে শ্রীমা যাতায়াত করতেন। শ্রীমায়ের আত্মকথা থেকে জানা যায়, প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন তো কেটেই গেল, শেষে বেশ অভ্যেস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটাসোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে বলতো, আহা কি ঘরে আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস। নহবতের সম্বন্ধে শ্রীমা আরও বলেছিলেন, নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রতে ভরা, মাথার ওপরে সব শিকে ঝুলছে। রাতে শুয়েছি, মাথার ওপরে মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না। শোবার বিছানায় কীরকম ছিল বলতে গিয়ে মা বলছেন, ঠাকুর কতগুলো পাট এনে আমায় দিয়ে বললেন, এগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্যে। আমি শিকে পাকিয়ে দিলুম আর পাটের ফেসোগুলো দিয়ে থান ফেরে মাথার বালিশ করলুম। চটের ওপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেসোর বালিশ মাথায় দিতুম। ভাবলে সত্যি অবাক হয়ে যেতে হয়, কি কৃচ্ছ সাধন! জগন্মাতা জগতের জননী যিনি, তিনি কোনো রকমে সম্পূর্ণ অনাম্বর এক জীবন কাটিয়েছেন তার জীবদ্দশায়। ঠাকুর তার ইহজগতে লীলান্তের কিছু আগে শ্রীমাকে বলেছিলেন, তিনি শরীর ছেড়ে চলে যাবার পরে শ্রীমা যেন কামার পুকুরের মাটির ঘরে চলে যান, শাক বুনে সেই শাক দিয়ে মোটা চালের ভাত যেন খান। শ্রীমা তাই করতেন। যদিও পরে তার সন্ন্যাসী ও গৃহী সন্তানরা যেমন স্বামী বিবেকানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, বলরাম বসু প্রমুখদের উদ্যোগে শ্রীমায়ের জন্য প্রথমে বেলুড়ে একটি ভাড়া ঘর এবং পরে কলকাতার বাগবাজারে 16 নং ঘোষপাড়া লেনে একটি ছোট বাড়ির ব্যবস্থা করা হয়। পরে পাশের 17 নংটিও কিনে নেওয়া হয়। সেখানেই শ্রীমা থাকতেন, ভগিনী নিবেদিতাও থাকতেন। যখন শ্রীমা কলকাতায় থাকতেন, সেটি এখন শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্বোধন কার্যালয়। এখানেই শ্রীমায়ের অসাধারণত্ব, মায়ের অনুযোগহীন অভিমানহীন অনাম্বর জীবনে একটাই পরম ব্রত ছিল, সেটা হলো মানুষের কল্যাণ করা, মানুষের সেবা করা, তার সন্তানদের দুঃখে কষ্টে তাদের মাতৃস্নেহে নিজের কাছে পরমাত্মীয়ের মতো টেনে নেওয়া, মা হিসেবে তাদের পাশে থাকা। সেখানে ছিল না কোনো জাত ধর্ম, জাতপাত, ধনী গরিবের বাছবিচার, ছিল না কোনো রকমের ভেদাভেদ জ্ঞান, ছিল না কোনো প্রকারে উন্নাসিকতা। আর নিজের জীবনযাপন দিয়ে সেই শিক্ষা এবং আদর্শই তিনি প্রতিষ্ঠা করে গেছেন আমাদের কাছে।
যা আমাদের কাছে এক স্মরণীয়, বরণীয়, অনুসরণীয় এবং গ্রহণীয় ঐতিহাসিক দৃষ্টান্তের অমৃত কথা ও কাহিনী। প্রণাম শ্রীমা, তোমার চরণে সহস্র কোটি প্রণাম।